সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। আপনাকে স্বাগত সময় সংলাপে। আলোচনা শুরু করতে চাই কাশ্মীর দিয়ে, এবং কাশ্মীরকে ঘিরে ভারত, পাকিস্তান, চীন তাদের অবস্থানটা যদি, এবং রাশিয়াও আছে, তাদের অবস্থানটা যদি আপনি একটু। ধন্যবাদ আপনাকে। গত প্রায় এক সপ্তাহ ধরে আমরা খুব উত্তেজনাটা লক্ষ্য করছি, কিন্তু তার আগেও গত প্রায় 3 মাস ধরে কাশ্মীরে কিন্তু ব্যাপক গণ আন্দোলন বা জন আন্দোলন যেটাই বলি সেটা কিন্তু চলছে। প্রায় 100-র উপরে কাশ্মীরি ইতিমধ্যেই নিহত হয়েছে, উরির ঘটনা উরির তার আগেই, এবং সেখানে কারফিউ চলছে। এর মধ্যে লোকজন বাইরে আসছেন এবং তারা তাদের দাবি দেওয়া করছেন। এবং এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে এই প্রথমবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বাধীনতার কথা বলছেন, যেটা আগে কখনো হয়নি। আগেও কয়েকবার 90-এর দশকেও এটা নিয়ে আন্দোলন ওখানে হয়েছে, কিন্তু এবারে আন্দোলনের বৈশিষ্ট্যটা কিন্তু মনে হচ্ছে যে লোকজন স্বাধীনতার বক্তব্য দিচ্ছে এবং তারা যে প্ল্যাকার্ড ব্যানার্সগুলো ক্যারি করছে সেখানে কিন্তু এই বিষয়গুলো আসছে। এবং এটা বলতে পারেন যে ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য গত 3-4 মাস ধরে একটা বড় ধরনের মাথা ব্যথা হয়ে আছে। এবং ভারতীয় পত্রপত্রিকায় বা তাদের নেতৃবৃন্দের কথাবার্তায় যেটা মনে হয় যে তারা ঠিক বুঝতে পারছেন না এটাকে কিভাবে ম্যানেজ করবেন। এটা কিন্তু গত কয়েক মাসের ঘটনা। এর মধ্যেই গত রোববার উরিতে যে সন্ত্রাসী আক্রমণে প্রায় 18 জন ভারতীয় সৈন্য নিহত হলো, তারপর কিন্তু ঘটনাটা একটা নতুন ধরনের মন নিয়েছে। এবং এখন কয়েকটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে উরির ঘটনা, সন্ত্রাসী ঘটনা, এবং তারপর সঙ্গত কারণেই ভারতের দিক থেকে ভারত পাকিস্তানকে দায়ী করছে, পাকিস্তান সরকার অস্বীকার করছে, এবং এগুলোই তাদের মধ্যে প্রায়শই হয় এবং সেই দাবি পাল্টা দাবি তাদের মধ্যে চলতেই থাকে। এবং সেটা নিয়ে বলা চলে যে এক ধরনের উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। ভারতের দিক থেকে মনে হচ্ছে যে ভারত সরকার এই ঘটনাটাকে কাশ্মীরের জনগণের আন্দোলনের যে বিষয়টা আছে সেই বিষয়টাকে এবং এই আক্রমণকে একসাথ করে ফেলবার চেষ্টা করছেন, এবং এটাকে পুরোটাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দেখাবার জন্য চেষ্টা করছেন। এবং এর ফলশ্রুতি হিসাবে তারা পাকিস্তানকে বিভিন্নভাবে, কূটনৈতিকভাবে কিছু কিছু সামরিক উদ্যোগের কথাও শোনা যাচ্ছে যে পাকিস্তানের সাথে যে সিন্ধু চুক্তি যেটা 1960 সালে হয়েছিল সেটাও নিয়ে তারা কিছু করতে পারেন কিনা এগুলো নিয়েও পরামর্শ দেওয়া হচ্ছে। তো নানান দিক থেকেই বলা চলে যে এক ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ আসছে, যে কারণে এখানে এখন এক ধরনের যুদ্ধের আশঙ্কা দুই দেশকে সাম্প্রতিক সময় খুব এই অবস্থায় দেখা যায়নি। এটা আমরা 2001 সালে এবং 2002 সালে এরকম আরেকবার দেখেছিলাম শেষবারের মতো, কিন্তু এখন সেই সংখ্যাটা কিন্তু একবারে কেটে যায়নি। এবং এখনো পর্যন্ত গত 2 দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার বক্তব্য জোরালোভাবে হাজির করেছেন। ভারতের দিক থেকেও পাকিস্তানকে আক্রমণ করে তারা পাকিস্তানের উপর দোষ চাপাবার চেষ্টা করছেন। পাকিস্তান আশঙ্কা করছে যে ভারত পাকিস্তানে আক্রমণ করবে এবং তার জন্য তারা ইতিমধ্যেই তাদের বিমান বাহিনীকে বিভিন্ন ধরনের তৎপরতার মাধ্যমে, রণসজ্জা যাকে বলে, সেই ধরনের কাজে ব্যস্ত আছেন। এবং এটা সবার জন্য, এটা পাকিস্তান ভারতের যদি আরেকটা যুদ্ধের দামামা বাজে তাহলে তাদের জন্য যেমন এটা একটা শঙ্কার কারণ, আমি মনে করি দক্ষিণ এশিয়ার সামগ্রিক দক্ষিণ এশিয়ার জন্যই এটা একটা বিপদের আশঙ্কা। এই জায়গাতে রাশিয়া এবং চীন, এখানে যেটা হলো যে চীনারা মনে হচ্ছে যে পাকিস্তানের অবস্থানকে তারা মোটামুটি সমর্থন করছে, কারণ ভারতের সাথে চীনের সম্পর্কটা অতি সাম্প্রতিককালে কিন্তু একটুখানি অবনতি হয়েছে আমরা বলতে পারি। এই জন্যে যে দক্ষিণ চীন সাগর নিয়ে ভারতের ভূমিকা, গত মাসের 30 তারিখে যখন জন কেরি বাংলাদেশ থেকে দিল্লিতে গেছেন, সেই 30শে অগাস্টেই ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক ঘাঁটি ব্যবহার করা সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর, এগুলো কিন্তু চীনকে বলতে পারেন যে এক ধরনের চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এবং তারা বুঝতে পারছেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মৈত্রী বা সখ্যতা তৈরি হচ্ছে, যা ভারত চীনকে চাপের মুখে রাখবে। এবং তার পাশাপাশি
চীন পাল্টা তার কৌশল হিসাবে পাকিস্তানের সাথে তার সম্পর্কটাকে শক্তিশালী করার জন্য সচেষ্ট আছে, এবং সেটা আজকে না, আপনি লক্ষ্য করবেন যে কাশ্মীর নিয়েও তো তাদের একটা হিসাব, কাশ্মীর নিয়েও আছে। এবং এখন পাকিস্তানের সাথে তাদের যে বিষয়টা, তারা $47 বিলিয়ন বিনিয়োগ করে চীন এবং পাকিস্তান তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রকল্প কিন্তু হাতে নিয়েছে ইতিমধ্যে। এবং চীন মনে করছে, পাকিস্তানের দিক থেকে একইভাবে পাকিস্তানও মনে করছে যে এই পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতাটা শুধুমাত্র দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অবদান রাখবে তা নয়, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে তাদের অবস্থাকে শক্তিশালী করতে এটা সাহায্য করবে। ভারত কিন্তু সেটাকে আবার ঠিক অন্যভাবে দেখছে, এবং ভারতীয় অনেক বিশেষজ্ঞ বলছেন যে পাকিস্তান এবং চীনের এই অর্থনৈতিক সমন্বয়টার কারণেই ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছেন। আবার পাল্টাভাবে চীন এবং পাকিস্তান বলছে যেহেতু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরের কাছাকাছি এসে যাচ্ছে, তারই পাল্টা হিসাবে হয়তো চীন এবং পাকিস্তান সেই উদ্যোগে গেছেন। এখন যেটা বলছিলেন কাশ্মীরের এই ঘটনার পরে এবং যে যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে চীন কিন্তু পাকিস্তানকে সমর্থন দিয়েছে। রাশিয়ার কথা যেটা বলছেন এটা বেশ মজার অবস্থা, এখনই আজকেও বোধহয় চলছে আমার ধারণা। রাশিয়া, পাকিস্তান এবং ভারত দুই দেশের সাথে আলাদা আলাদাভাবে সামরিক যেটাকে বলা হয় এক ধরনের এক্সারসাইজ তারা কিন্তু সেটা করছে, এবং তারা প্রকাশ্যে কিছু বলেনি। কিন্তু আমার ব্যক্তিগত যে ধারণা বা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ভারত যতই মার্কিনমুখী হচ্ছে, এখন রাশিয়া বিকল্প হিসেবে কিন্তু পাকিস্তানের কথা ভাবছে, কারণ তার এখানে স্বার্থের বড় বিষয়টা হচ্ছে সামরিক অস্ত্র সামগ্রী বিক্রি করা। তো সেই জায়গায় যখন ভারত ফ্রান্সের কাছে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, তখন রাশিয়া চিন্তা করছে যে আমি তাহলে পাকিস্তানকে নিয়ে তার ক্রেতা খুঁজতে হবে, পাকিস্তান তার নতুন ক্রেতা। কাজে এক্ষেত্রে রাশিয়া যদি এক ধরনের নিরপেক্ষ ভূমিকা পালন করে বসে তাহলে আমি কিন্তু খুব আশ্চর্য। এবং সেই জায়গা থেকে এই কাশ্মীর বা ভারত পাকিস্তানের সম্পর্ককে ঘিরে আমাদের আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণটা নিয়ে আপনি যদি একটু বিস্তারিত করেন, প্লাস দক্ষিণ আবার সার্ক শীর্ষ সম্মেলনের বিষয়টা রয়েছে, এটা নিয়ে আপনি একটু বলবেন। আমি একটু বিরতিতে যাচ্ছি, দর্শক সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা বলার সঙ্গে আছেন হুমায়ুন কবির। ফিরলাম সময় সংলাপে, বলছিলাম যে আন্তর্জাতিক রাজনীতির যে মেরুকরণ আপনি যেমনটা বলছিলেন, এই যে এখনকার ঘটনাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করে তাহলে তিনটা ঘটনা কিন্তু দেখছি এখানে, তিন ধরনের ঘটনা এবং তিন ধরনের প্রতিক্রিয়ার প্রয়োজন। একটা হচ্ছে যে উরিতে ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলাম, সেক্ষেত্রে এটা যে কোনো বিচারে নিন্দনীয়, এবং বাংলাদেশের দিক থেকে ভারতের পাশে দাঁড়াবার জন্য যে বক্তব্য দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এটা আমি মনে করি যুক্তিযুক্ত। কিন্তু এখানে আরো একটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে যে কাশ্মীরে এখন কি হচ্ছে, সে জায়গায় আমাদের অবস্থানটা কি। এখানেও কিন্তু আমার ধারণা যে এখানে আমাদের একটু চিন্তা করতে হবে, এবং সাধারণত কাশ্মীর সম্পর্কে বাংলাদেশ কোনো অবস্থান নেয় না। এবং আমরা, কারণ এটাকে একদিকে যেমন আমরা কাশ্মীর ভারতের একটা অঙ্গরাজ্য, আর সেই সাথে সাথে ওখানে এক ধরনের জনগণের চেতনার বিকাশ বা চেতনার বিভিন্ন সময় পরিস্ফুটন আমরা দেখি। তো সেই আঙ্গিকে বাংলাদেশ কিন্তু সেটাতে অবশ্যই মুসলিম অধ্যুষিত, এবং যেহেতু এটা একমাত্র মুসলিম অধ্যুষিত তাদের প্রদেশ, সেখানে এক ধরনের প্রশ্ন থাকে, বিভিন্ন সময় উত্থাপিত হয়েছে। কিন্তু মোটামুটি আমাদের ধারণা যে এটা রাজনৈতিকভাবে বিষয়টা নিষ্পত্তি করা যেতে পারে, এবং ভারত সরকারও হয়তো সেটা চায়। এবং মানুষের প্রত্যাশাকে যদি আমরা বিচার্য বিষয় বলে মনে করি তাহলে তাদের মতামতের ভিত্তিতেই এই বিষয়টা সমাধান হওয়া দরকার। এবং এখানে কিন্তু আমরা বাংলাদেশের অবস্থান স্বচ্ছ বলবো না, বা আমরা কোনো অবস্থান নেই না। তো কাজেই এখন নিরাপদ অবস্থান আমরা সেই অবস্থায় থাকি। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে যুদ্ধের আশঙ্কা। এখন ধরেন এই যে যুদ্ধের একটা অবস্থা তৈরি হয়েছে, বা দুই দেশের মধ্যে যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি হচ্ছে, এবং এটা কিন্তু এতে সকলের জন্যই কিন্তু আশঙ্কার বিষয়। ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তান নয়, এটা দক্ষিণ এশিয়ার জন্য একটা সংকটের পদধ্বনি আমি বলবো। কারণ ভারত পাকিস্তান যুদ্ধের পরিণতি কি হবে সেটা কিন্তু 2002 সালে ভারত পাকিস্তান যখন মুখোমুখি এসেছিল তখন তারা উপলব্ধি করেছিলেন যে যুদ্ধ এবং বাণিজ্য দুটো একসাথে হবে না, একটা করতে হবে। যদি বাণিজ্য করতে চান তাহলে যুদ্ধ করা যাবে না, আর যদি যুদ্ধ করতে চান তা বাণিজ্য হবে না।
এখন আমরা যখন সকলেই দক্ষিণ এশিয়াতে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সচেষ্ট, সেই জায়গায় এই যুদ্ধের দামামা যদি বেজে ওঠে, তাহলে পাকিস্তান ভারত যেমন ক্ষতিগ্রস্ত হবে, আমরা যারা প্রতিবেশীরা আছে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হব। তার জন্য আমার ধারণা আমাদের ভয়েসটা বোধহয় রেজ করা দরকার, এবং এটা কারণ এটা সবার। কিন্তু এই যে আপনি বললেন যে দক্ষিণ এশিয়ার যে মানে প্রতিবেশী দেশগুলো কি ভারত পাকিস্তানের উপর তার বক্তব্য দিয়ে কোনোভাবে প্রভাব বিস্তার করার মতো আছে, পরামর্শ নিশ্চয়ই আছে, থাকবে না কেন? আমরা দক্ষিণ এশীয় যারা আছি, আজকে তো আমরা বলি ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড, আজকে তো দক্ষিণ এশিয়াও কম বেশি ইন্টিগ্রেটেড আছে। আজকে একজনের স্বার্থ আরেকজনকে তো আপনার প্রভাবিত করে, কাজে সেই বিবেচনায় দক্ষিণ এশিয়ার যে কোনো ঘটনাই তো আমাদেরকে প্রভাবিত করবে। কাজে এটা শুধু পাকিস্তান ভারতের সম্পর্ক। আপনি প্রসঙ্গটা তুলেছিলেন আমাদের ব্রেকের সময়। সার্ক বলে একটা প্রতিষ্ঠান গত 30 বছর 32 বছর পাকিস্তানের, এবং পাকিস্তানের আগামী সার্ক সম্মেলন হওয়ার কথা নভেম্বর মাসে, তার ভাগ্যে কি ঘটবে? এবং আমরা বাংলাদেশ এই সার্কের প্রতিষ্ঠা বলেছে যাবে না, সেটা আমরা মনে করি, এটা আমরা সাধারণ সার্কের, বাংলাদেশ যেহেতু সার্কের প্রতিষ্ঠা দেশ, যেহেতু আমরা মনে করেছি সার্কের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা একটা সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবো, এবং সেটা এখনো আমরা বিশ্বাস করি। কাজে সেই বিবেচনায় আমরা চাই যে সার্ক শক্তিশালী হোক, সার্ক তার স্বাভাবিক প্রক্রিয়াটা বজায় রাখুক, এবং সেই অনেক দিনের মানে দাবি, চেষ্টা, প্রত্যাশা আমরা সেটা করছি। কিন্তু এক্ষেত্রে সবারই, পাকিস্তানের দায়িত্ব আছে, তারা যেহেতু তারা স্বাগতিক দেশ, তারাও সার্ক সম্মেলন, শীর্ষ সম্মেলন হওয়ার মতো যথোপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। অন্যান্য সদস্য রাষ্ট্র যারা আছে তারা যাতে সেখানে যেতে পারে তার জন্য পরিবেশ তাদেরকে তৈরি করতে হবে, এবং আমরাও তাদেরকে সহায়তা করতে হবে যাতে তারা সেটা এই সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানে সফলভাবে করতে পারে। এখন এই যদি না হয় তাহলে এমনিতেই সার্ক নিয়ে হাজারটা প্রশ্ন আছে, এবং যদি আছে কি নেই, এবং এই অবস্থার মধ্য দিয়ে যদি সার্ক সম্মেলন না হয় তাহলে তো একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে যাব, এবং আমার ধারণা দক্ষিণ এশিয়াটা বড় সংকটের দিকে যাবে। দক্ষিণ এশিয়াতে যথেষ্ট অনিশ্চয়তা আমাদের আছে ইতিমধ্যে, আরো নতুন করে অনিশ্চয়তা তৈরির বোধহয় আমার মনে হয় দরকার নাই। এবং মিয়ানমারের অবস্থাটা আপনি কি দেখছেন? মিয়ানমার তো আমাদের সার্কের সদস্য নয় না, ওই যে মানে একদম ঘনিষ্ঠ তো এই অঞ্চলের দক্ষিণ এশিয়া। মিয়ানমার, আমার ধারণা যে মিয়ানমারের পথটা একটু ভিন্ন। যেমন ধরেন চীনের সাথে সম্পর্ক গভীরতর করা, গত সপ্তাহে সুচি তাদের পররাষ্ট্রমন্ত্রী এখন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, প্রেসিডেন্ট ওবামা তাকে হোয়াইট হাউসে গ্রহণ করেছেন, এবং মিয়ানমারের উপর থেকে অর্থনৈতিক অবরোধ যেগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছেন। এর ধন্যবাদ আপনাকে, আপনি যে প্রসঙ্গটা তুলেন, এখানে আমাদের জন্য একটা মনোযোগের বিষয় আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু গত কয়েক বছর ধরে জিএসপি, আমাদের জিএসপিটা সাসপেনশনে আছে। গত সপ্তাহেই নতুন করে জিএসপি সুবিধা দেওয়া হয়েছে মিয়ানমারকে। তার অর্থ হচ্ছে মিয়ানমারের প্রায় 5000 পণ্য এখন অলমোস্ট জিরো ট্যারিফে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে পারবে। তো কাজেই মিয়ানমার এই সুযোগটা লাভ করার অর্থ দাঁড়াবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে বা বাজারে আমরা যেই অবস্থানটা এখন আছি, ধরেন আমরা যদি গার্মেন্টস প্রোডাক্টস বলি, সেই জায়গায় কিন্তু মিয়ানমার আমাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ আমাদের গার্মেন্টসের প্রধান শক্তি হচ্ছে আমাদের লো কস্ট লেবার, এবং সেই জায়গা থেকে চীনের সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঠান্ডা শীতল সম্পর্ক লড়াই আছে। ওবামা আসলে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, সেটার একটা স্নায়ু বিষয় আছে। আমরা যেহেতু যুক্তরাষ্ট্রের বিষয়ে আসলে আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে হিলারি এবং ট্রাম্প নিয়ে কথা বলি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। ফ্রিডম সময় সংলাপে কাশ্মীরের দিকে চোখ রেখে বা কাশ্মীরের দিকে কান পেতে মানে বিশ্ববাসীর চোখ, আরেকটি চোখ বা একটি মনোযোগের জায়গা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র, 8ই নভেম্বর নির্বাচন, এবং সেই জায়গা থেকে ট্রাম্প নিয়ে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এখন শুধুমাত্র যে দুজন প্রতিদ্বন্দ্বী, হিলারি ক্লিন্টন ডেমোক্রেটিক পার্টির এবং ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা নির্বাচন দেখবার সুযোগ হয়েছে। কিন্তু এবার নির্বাচনটায় আমার কাছে যে মনে হয় যে শুধুমাত্র দুজন প্রার্থী তারা নন, তারা কিন্তু দুইটা একেবারে ভিন্ন দর্শন নিয়ে তারা এবার নির্বাচনে নেমেছে।
এবং এই দর্শনটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে তা নয়, বৈশ্বিক সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান বা অবস্থা, এবং তার ফলে বিশ্বে যে ধরনের কাঠামোটা এতদিন ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এতদিন ধরে যে কাঠামোটা বিরাজমান, সেই কাঠামোটা কিন্তু বদলে যাবার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এখন আমরা যারা ছোটখাটো রাষ্ট্র, তাদের জন্য এটা কিন্তু বিপদের আশঙ্কা। তার কারণ হলো আমরা যে কোনো অনিশ্চিত আন্তর্জাতিক অবস্থায় আমাদের জন্য চিন্তার কারণ হতে পারে। নানাভাবে আমরা ক্ষতি বা প্রভাবের। আমি একটা দৃষ্টান্ত আপনাকে দিই, হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বেশি করে, হিলারি ক্লিন্টন কম করে। তারা বলছেন যে এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মুক্ত বাণিজ্য, মুক্ত অর্থনীতি, মুক্ত কার্যক্রম, এই যে বক্তব্য গত ধরেন 70 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে এবং তার জন্যে প্রতিষ্ঠান, বিশ্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এখন হিলারি ক্লিন্টনও বলছেন যে আমি এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এগুলো থেকে আমরা সরে আসতে চাই। যেমন টিপিপি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, যেটা কদিন আগেই ওবামা প্রশাসন সই করেছেন, হিলারি এবং ট্রাম্প দুজনেই কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। ট্রাম্প নাফতা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। এখন এই যদি হয়, তার অর্থ দাঁড়াবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর বৃহত্তম বাজার, সারা পৃথিবীর বিভিন্ন দেশ এই বাজারে তাদের পণ্য রফতানি করে এই মুক্ত বাণিজ্যের সুযোগ নিয়ে তারা তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। আমরা এখন সেটা ঘটাচ্ছি। এখন ধরুন যদি ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে এসে বলে যে আমি এই মুক্ত বাণিজ্যে বিশ্বাস করি না, মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হলে বেশি করে ট্যারিফ বা তোমার ডিউটি দিতে হবে, বহু দেশ আছে যারা তখন কিন্তু বিপদে পড়ে যাবে। আমার $6 বিলিয়ন বাংলাদেশ গতবার পাঠিয়েছি, আমরা এক্সপোর্ট করেছি, যদিও আমরা ডিউটি দিয়ে দিচ্ছি, কিন্তু যদি অন্য কোনো ধরনের প্রতিরোধ বা শর্ত যদি চলে আসে, তাহলে আমাদের কিন্তু সাংঘাতিক গভীরভাবে আমাদের চিন্তার কারণ হয়ে যাবে। এবার আসেন আরেকটা বিষয়, প্রায় 1,10,00,000 মতো বাংলাদেশি অভিবাসী আছে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অস্থায়ীভাবে আছেন। তাদের আত্মীয় স্বজন এখান থেকে যাতায়াত করছেন, তারাও ওখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন। এখন যদি বলা হয় যে না, রেমিটেন্স পাঠানো যাবে না, বা ওখান থেকে যারা আসবে তাদের ভিসার জন্য আমরা নতুন করে আইন করব, কঠোর করব, তাহলে কি দাঁড়াবে অবস্থাটা? এই যে 10 লক্ষ বাংলাদেশি, আমি শুধু বাংলাদেশিদের কথা বলছি, সারা পৃথিবী থেকে অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। 11 মিলিয়ন বেআইনি, যারা এখনো বলা হয় যে যারা আনডকুমেন্টেড, তারা আছেন। এই 11 মিলিয়ন লোকের ভাগ্যে কি ঘটবে? এর মধ্যে যে কিছু বাংলাদেশি নাই সেটাও বলছি, অবশ্যই আছে। তাদের ভাগ্যে কি ঘটবে? তাদের কি বের করে দেওয়া হবে? তাদের কি মার্কিন নাগরিক হওয়ার সুযোগ থাকবে কি থাকবে না? এগুলো অনিশ্চয়তা, এবং এতে করে বাংলাদেশিরা যেমন অনিশ্চয়তা পড়ছেন, পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসীরা অনিশ্চয়তা পড়ছেন। এবং এবার বাংলাদেশ গত বছর $2.4 বিলিয়ন আপনার রেমিটেন্স পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এখন আমাদের যারা বাংলাদেশিরা আছে তারা যদি অনিশ্চয়তা পড়ে যান, তাহলে তো আমার রেমিটেন্সও অনিশ্চয়তা পড়বে। কাজেই আমাকে দেখতে হবে যে এই যে তাদের বক্তব্য, আমরা দুজন হিলারি ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, তাদের কথাগুলো তো তাদের শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না, আমার গায়ে এসে তো লাগবে। কাজেই আমার আগ্রহের জায়গা, স্বার্থের জায়গা। অ্যাবসলিউটলি। এবং আমাকে কিন্তু এখন থেকে মনোযোগের সাথে চিন্তা করতে হবে এবং ভালো করে উপলব্ধি করতে হবে তারা কি বলছেন, কেন বলছেন, তীরটা কোন দিক থেকে সে আমার গায়ে লাগবে। তো কাজে এটা আমার ধারণা। আপনাকে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তো একটা মানে কূটনৈতিক যে বিষয়টি আছে, হিলারি রাষ্ট্রপতি হন আর ট্রাম্প হন, খুব বেশি পরিবর্তন তারা না, এবার কিন্তু বড় পরিবর্তন আসবে। এবং কারণ হচ্ছে যে আপনি যদি ধরেন গত প্রায় 30 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, আমি ধরেন ওখানে 88 সালের নির্বাচন থেকে শুরু করে অনেকগুলো নির্বাচন দেখবার সুযোগ হয়েছে। রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টির তফাৎটা হয়তো 10, 20, 15 এরকম। এখন যে কথা হচ্ছে যে এটা দুইটা ভিন্ন দর্শনের কথা বলা হচ্ছে, একেবারেই ভিন্ন দর্শন। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে নেটোর লোকজন, নেটোর সেখানে আমি থাকবো কিনা চিন্তা করে দেখতে হবে, ওরা একটা মিনিমাম অ্যামাউন্ট চাঁদা আমায় না দিলে আমি তার নিরাপত্তা গ্যারান্টি দেব না।
এই যে তাহলে ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পর্কটা কোথায় যাবে? কি হবে? এই যে জাপান, সাউথ কোরিয়াতে মার্কিন সৈন্যরা আছে, তাদের কি হবে? অস্ট্রেলিয়াতে তাদের ঘাঁটি আছে, তাদের কি হবে? এখন এই জিনিসগুলো, এবং ফলে যেটা হয়, যেটা বলছিলাম, যে সারা বিশ্বে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা তৈরির অর্থটা কি? যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প তার মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তর্মুখী করে নিয়ে যান এবং তার বাইরে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার অবস্থান, সেখান থেকে যদি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উঠিয়ে নেন, এই ভ্যাকুয়ামটা কে ফিল আপ করবে? তখন আঞ্চলিক মোড়লরা কিন্তু গরম হয়ে উঠবে, হ্যাঁ, আঞ্চলিক মোড়লরা কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠবে, এবং সেখানে কিন্তু আমাদের মতো যারা আমরা অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ, তাদের জন্য কিন্তু চিন্তার কারণ, যে এতদিন পর্যন্ত ক্ষমতার যে একটা ভারসাম্য আমরা দেখেছিলাম, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। এবং এটা কোন দিকে যাবে সে তো আমরা এখন মানে আন্তর্জাতিক রাজনীতিতে জমিদারি সেটা তো আমরা চাই না, আবার তৈরি হবে। আমরা তো চাই না, এবং আমরা সেটা চাই না, এবং আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে সকলে মিলে আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যাগুলির সমাধান। আর অনেকে বলছেন যে এই যে মানে হিলারির সম্ভাবনার কথা বলছেন, হিলারি অসুস্থ, এটা অবশ্য সেটা না, কিন্তু হচ্ছে যে নীতিগতভাবে যে তৃতীয়বারের মতো তার দলকে মার্কিনীরা নির্বাচন করবে কিনা, ভোট দিবে কিনা, সেইটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। আমি একটু বিরতি থেকে এসে তারপর শুনতে চাই। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। ফিরে এলাম সময় সংলাপে। বলছিলাম যে ডেমোক্রেটদেরকে তৃতীয়বারের মতো নাগরিকেরা এটা একটা হোয়াইট হাউসে পাঠাবে কিনা। আপনি যেটা বলেছেন, এটা এই ধারণাটা নিয়ে আজকাল আলাপ আলোচনা হচ্ছে। আমি এই ধারণাটার একটা পাল্টা যুক্তি হিসেবে দিই, এবং সেটাই বাস্তব। সেটা হচ্ছে প্রেসিডেন্ট রেগান দুবার প্রেসিডেন্ট ছিলেন, 80 থেকে 88 পর্যন্ত। তারপরে কিন্তু বুশ, সিনিয়র বুশ, এই বুশের বাবা, তিনি কিন্তু তৃতীয়বারের জন্য রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাস কিন্তু এটাও সাক্ষ্য দেয় যে তিনবারের জন্য কোনো এক দলের থেকে হওয়া সম্ভব। খুব বেশি মানে দূরের কিছু না, খুব কাছের। এই তো 88 থেকে 92 সাল, ক্লিনটনের আগেই তিনি ছিলেন। তিনি এক টার্ম করতে পেরেছেন, দুবার পারেননি। ক্লিনটন এসে গেলেন 92 সালে। তো কাজেই সেই বিবেচনায় ডেমোক্রেটরা থার্ড টার্ম পাবে কিনা, এই যুক্তিটা খুব শক্তিশালী যুক্তি হবে না। যুক্তি না, এটা এত হিসাবের বিষয় না। না, তবু আলোচিত হচ্ছে। অনেকেই বলছেন যে এটা কি সম্ভব, দুইবার হয়েছে প্রেসিডেন্ট ওবামা। প্রার্থী হিসেবে তারা কি যে হিলারি এবং ট্রাম্পকে কিভাবে দেখছে প্রার্থী হিসেবে? এখানে সেই ক্ষেত্রে ধরেন, এটা আপনি যদি বলেন প্রার্থীর অভিজ্ঞতার কথা বলেন, রাজনীতি সংশ্লিষ্টতার কথা বলেন, তাদের ডেফিনেটলি হিলারি। যে জায়গাটায় হিলারির অসুবিধাটা দেখা হচ্ছে, সেটা হচ্ছে যে দুটো বিষয়। একটা হচ্ছে যে তার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন। এখন কথা হচ্ছে যে ট্রাম্পের তো স্বচ্ছতা যাচাইয়ের কোনো সুযোগ নাই, কারণ দুর্নীতি কোনো সরকারি পদ অলংকৃত করেননি। কাজে হিলারি ক্লিনটন সেটা করেছেন বলে তাকে আমরা এখন তার এই ইমেইল নিয়ে কথা বলছি বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসছে। কিন্তু এখনো পর্যন্ত ধরেন হিলারি ক্লিনটন যেটুকু তার সম্পর্কে জানবার সুযোগ হয়েছে, তিনি কিন্তু ছাত্র জীবন থেকেই প্রোঅ্যাক্টিভ এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করার পক্ষপাতী। এবং 1992 সালে যখন প্রেসিডেন্ট ক্লিনটন নির্বাচিত হয়েছিলেন, তখনও কিন্তু হিলারি ক্লিনটন ফার্স্ট লেডি হিসাবে এই স্বাস্থ্য প্রকল্প, যেটা ওবামা পরবর্তীতে স্বাস্থ্য বীমা ইত্যাদি ইত্যাদি করেছেন, এগুলো নিয়ে কিন্তু তিনি বেশ জোরে সোরে লেগে গিয়েছিলেন। এবং তখন থেকে কিন্তু রিপাবলিকানরা তার বিরুদ্ধে কিন্তু বলতে পারেন যে এক ধরনের তার বিপক্ষে দাঁড়িয়ে আছে। এখন অন্যদিকে যদি আপনি আসেন, ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, এটুকু বলা যায়। কিন্তু সফল কি বিফল, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, অনেকগুলোতে সফল হয়েছেন, অনেকগুলোতে ব্যর্থ হয়েছেন। এছাড়া আরেকটা জিনিস, যে এখনকার ধরেন যে বিশ্ব পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থা আপনি লক্ষ্য করছেন, গতকালই শার্লটে যে ঘটনা ঘটে গেল, আবার সাদা কালোর মধ্যে আমরা এক ধরনের উত্তেজনা আমরা দেখছি। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই কিন্তু আপনি যেটাকে বলা হয় রেস রিলেশন,
বিভিন্ন গোত্রের মধ্যে সম্পর্ক, এটাকে কিন্তু নতুন করে গোত্র, বর্ণ বিন্যাস করা একটা মার্কিন প্রয়োজন যুক্তরাষ্ট্রের হবে। যেটা দেখা যাচ্ছে যে মানে গত নির্বাচনে মানে নির্বাচনের আগে এই সময়টা 12% ভোটার সিদ্ধান্ত নিতে পারে না তারা কোন দিকে যাবে, এরকম মানে এখন সেই হারটা এখন নাকি 18 থেকে 20-এর মধ্যে আছে। এই যে তাদের যে বিতর্কগুলো হবে সেই জায়গায় কোনো প্রভাব পড়বে এবং 26 তারিখেই তো তারা বিতর্ক করবেন। এবং সোমবার, আমার ধারণা মানে গত কদিন ধরেই তো বা প্রায় 1 বছর ধরেই তো ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনকে আমরা শুনছি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভোটারদের ইমোশনকে উজি করতে চাচ্ছে। আই উইল মেক আমেরিকা গ্রেট। হাউ প্রশ্নের জবাব সবসময় দিচ্ছেন, বলছেন আমি গ্রেট করতে চাই। এবং এখানে যে একেবারে যুক্তি নাই, মানে ধরেন নির্বাচনী প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে এটা ভাবাবেগের মানুষ তাড়িত হয়। হিলারি অন দ্য আদার হ্যান্ড, ভোটারও তো ইমোশনাল থাকে, ইমোশন মানুষেরই অংশ না, আমরা যারা মানুষ আমাদের ইমোশন আমাদেরই জীবনের অংশ, কাজে এখানে ইমোশনের একটা ভূমিকা হয়তো থাকতে পারে। অন্যদিকে আমার ধারণা যে বিষয়ভিত্তিক বিবেচনায় গেলে হিলারি ক্লিনটন অনেক বেশি যুক্তি নির্ভর হবেন, অনেক বেশি তথ্য দিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। এবং আমার মনে হচ্ছে, আমি এখনো তো এটা বলা ঠিক মানে যথেষ্ট শক্তির উপর ভরসা করে বলছি না, কিন্তু আমার ধারণা যে এই ধরনের বিতর্কে হিলারি ক্লিনটন বিতর্কে জিতবার একটা সুযোগ তৈরি হবে, কারণ তিনি অনেক বেশি তথ্য যুক্তি দিয়ে বিষয় উপস্থাপন করতে পারবেন, যেটা আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প হয়তো সেদিকে যাবেন না, বা হয়তো তার যাবার এই মুহূর্তে তার যাবার ক্ষমতারও ঘাটতি থেকে থাকবে। এবং এই যে যেই জিতে আসুক, আমাদের বাংলাদেশ ক্ষেত্রে মানে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমাদের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, সেই জায়গা নিয়ে যদি বলেন। এইটা একেবারেই অনিশ্চিত অবস্থা। তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব প্রেক্ষাপটে আমাদের আপেক্ষিক গুরুত্ব কতটা, এবং তাদের অন্যান্য যে প্রায়োরিটিজ আছে সেগুলোর কোন সারিতে আমরা অবস্থান করছি তার উপর নির্ভর করবে আমরা কতটা মনোযোগ পাবো। রাইট। কিন্তু এটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যদি হন এবং তিনি যে কথা বলছেন সেগুলো যদি তিনি বজায় রাখেন বা নীতিতে বাস্তবায়িত করেন, তাহলে কিন্তু আমরা এক ধরনের অনিশ্চয়তার দিকে যাব, এবং সে জায়গায় হয়তো আমাদেরকে নতুন করে অনেক বিষয়ে নতুন করে ভাবতে হবে, এবং কিভাবে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিটাকে সংহত করে সকলকে নিয়ে তবে একটা আমরা আমাদের বাইরের পরিবেশটাতে আমরা কিভাবে বিচরণ করব। আমরা তাদের অঙ্গরাজ্যগুলোর যে অবস্থানগুলো আছে, আলাদা আলাদা যে বৈশিষ্ট্য আছে, স্বাতন্ত্র্য আছে, চিন্তা, সেগুলো নিয়ে আজকে আলাপ করলাম না। আপনি ঘুরতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, সেখান থেকে আরো দেখে আসেন, তারপরে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে সঙ্গে এতক্ষণ এই আলোচনা, আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সুন্দর থাকুন।